একটানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা। এতে আশঙ্কা দেখা দিয়েছে আরও পাহাড় ধসের। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। মঙ্গলবার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড় ধস এবং সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ায় পর্যটক এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের নির্দেশনা অনুকরণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। দর্শক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদেরকে সরে আসতে হবে। বলতে চাই যে আপনিও বলছেন যে ধীরে ধীরে যে 36টা খাল আপনাদের হচ্ছে সেখানে এখন দুর্ভোগ কিছুটা কমে এসেছে। আমরা দেখি আপনারা সিটি মেয়র কিংবা ঢাকা থেকে মন্ত্রী আসলে যেসব জায়গায় পানি থাকে না সেই জায়গাগুলোতে আপনারা পরিদর্শন করেন। যেমন আপনি পানি উঠেছে এরকম কয়টি জায়গায় আপনি গিয়েছেন এবং সেখানকার মানুষ খুব ক্ষোভ প্রকাশ করে যে দায়িত্বশীল লোকেরা বলে যে পানি উঠে না, কিন্তু তারা বলছে আমরা যেখানে ভুক্তভোগী সেখানে আপনি প্রথম আগে আপনাকে জানতে হবে আমাদের কার্যক্রমটা কি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ খাল নালা পরিষ্কার করার দায়িত্ব নয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে আমরা মূল কাজ হলো আমাদের আবাসন নিয়ে কাজ করা। আমি কথাটা আমাকে বলতে দিতে হবে তো। আওয়ামী লীগ আমলে, বেশিরভাগ সরকারের আমলে তাদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তৎকালীন মেয়রকে এই কাজ না দিয়ে উন্নয়ন কর্তৃপক্ষকে এই কাজ দেওয়া হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ খাল কাটার জন্য নালা নর্দমা পরিষ্কার করার মতো আমাদের ম্যান পাওয়ার নাই। যেহেতু দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে এই কাজ হস্তান্তর করতে বাধ্য হয়েছি। আমরা যে খালগুলো নিয়ে কাজ করি আমরা সেই খালগুলার রিপ্লাই আপনাদেরকে দেব। পাশাপাশি এখানে তো আবার বেড়ে ওঠা, এখানে আবার রাজনীতি, আমি এখানে নাগরিক হিসাবে আমারও দায়িত্ববোধ তাই যেখানে পানি উঠুক না কেন তাদের সান্নিধ্যে যাওয়া। কাজেই সেটা আমরা যাব। প্রথম আমার যে দায়িত্ব আমার এলাকাতে আমাকে কাজ করতে হবে। পরবর্তী পর্যায়ে শাহাদাত ভাই যে কাজ করে রাষ্ট্রের জন্য, আমিও রাষ্ট্রের জন্য কাজ করি, ইঞ্জিনিয়ার জানা আলম সেলিমও রাষ্ট্রের জন্য কাজ করে। আমাদের যদি কোনো ব্যর্থতা থাকে আমরা সরে যাবো, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে চট্টগ্রামকে আপনারা দীর্ঘদিন ধরে এই সাংবাদিকতার সাথে সম্পৃক্ত, আপনারা বলেন বেশিরভাগ আমলে এখানে পাহাড় কাটা হয় নাই, বেশিরভাগ আমলে এই খাল কাটার নামে অব্যবস্থাপনা হয় নাই। আপনি এখানে আবাসন ক্ষেত্রে যেভাবে ড্রয়িং ডিজাইন দেওয়া হয়েছে সেভাবে কিন্তু কাজ হয় নাই। আপনি নালা দখল করেছেন, আপনি খাল দখল করেছেন, অবকাঠামো নির্মাণ করেছেন। আজকে সব কিছু আমাদের উপর এসে পড়েছে। আমরা মহিলা, আপনারা বলেন কয়জন লোক সেই ডাস্টবিনে ময়লা ফেলে। দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে কথা বলছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, আমরা সরাসরি সেখানেই ছিলাম। রক্তের প্রতিবাদ, পরিবর্তনের প্রত্যাশা আর ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় জুলাই গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে শুরু হওয়া প্রবাসের আন্দোলন পরবর্তীতে বিভিন্ন দেশে হাজারো মানুষের বিক্ষোভের রূপ নেয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং মালয়েশিয়ায় বড় পরিসরে ছাত্রদের সমর্থনে আন্দোলন হয়, যা একই সঙ্গে আন্দোলনের সাহস জুগিয়ে বিশ্বব্যাপী কড়া বার্তা দিয়েছে। রিপোর্ট সুফিয়ান ফারাবির। জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্য থেকে তৎকালীন প্রবাসী নেতাদের এই সম্মিলিত সুর। গানে গানে আন্দোলনের প্রতি দীপ্ত সমর্থন জানান তারা। যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড, ছাত্রদের প্রতি পুলিশের গুলি ও অনির্বাচিত সরকারের পদত্যাগের দাবিতে বড় গণজমায়েত হয়। দেশে ও প্রবাসের সব আন্দোলনের নেতৃত্ব, নির্দেশনা ও পরিকল্পনা দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের ট্রাফালগার স্কোয়ার থেকে আপনার ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত
আমরা 5,000-এরও অধিক সাধারণ মানুষকে আমরা সম্পৃক্ত করে বিশাল একটি র্যালি করেছিলাম। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপিও এখানে এসেছিলেন। আমাদের নেতা উনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং বাংলাদেশের এই যে আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য ওনার যত রকমের সাপোর্ট এবং ওনার যেই আত্মবিশ্বাস, সেটা আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের পর বড় সমাবেশ করেন যুক্তরাষ্ট্রের প্রবাসী নেতারা। হোয়াইট হাউসের সামনে একাধিক কর্মসূচি ও সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেন তারা। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র মানবাধিকার পক্ষে সোচ্চার ছিলাম। আজ জুলাইয়ের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে সেই প্রতিনিয়ত সেই যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি পেসিস্টদেরকে বিতাড়ন করার জন্য। আজ যারা এই দিনে শহীদ হয়েছেন, আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলা ব্লকের ইউএসএ নামে টাইম স্কোয়ারে যে বিক্ষোভ করেছি, প্রায় 10 সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা সেখানে পরিবার নিয়ে যোগদান করেছিলেন। শেখ হাসিনার শেষ দিনগুলোতে জাতিসংঘের সামনে, হোয়াইট হাউসের সামনে। যেসব দেশে আইনের বেড়া জালে সরাসরি মাঠে নামার সুযোগ নেই, সেসব দেশের প্রবাসীরাও সরব ছিলেন ছাত্র আন্দোলনে মানুষ হত্যা ও দমনের বিরুদ্ধে। 18 জুলাই থেকে বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করেন তারা। 18 জুলাই সম্ভবত ডেটটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সমস্ত বিদেশি নেতাদেরকে অনলাইনে ডেকে উনি নির্দেশনা দিয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেমিটেন্সকে শাটডাউন করে দেওয়া, এবং আমরা সবাই শাটডাউন করে দিয়েছিলাম। এবং আপনি জানেন যে তারপরে এই আন্দোলনটা কেমন বেগবান হয়েছিলেন। রেমিটেন্স বন্ধের ঘোষণা তৎকালীন স্বৈরশাসককে ভয়াবহ দুশ্চিন্তায় ফেলে। জোর করে আন্দোলন দমনের মনোভাবেও প্রভাব পড়ে। ফলে দেশের বাইরে থেকেও জুলাই গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রাখার সুযোগ পান প্রবাসীরা। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। রেললাইন থেকে পানি না নামায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল, সৈকত এবং কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর আগে মঙ্গলবার বাতিল হয় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা। বাংলাদেশ রেলওয়ে জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানান, বুধবার চট্টগ্রাম এবং কক্সবাজার রেলপথের জানালীহাট এবং 16 শহর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইন প্রায় 2 ফুট পানির নিচে ডুবে যায়, যে কারণে নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার 11 ঘন্টা আটকে থাকার পর রাত 11টায় চট্টগ্রাম কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে বাতিল হওয়া এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দর্শক, চট্টগ্রামে ট্রেনে আটকা পড়ায় কক্সবাজার রেল স্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এ বিষয়ে সেখান থেকে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, প্রথমে একটু জানতে চাচ্ছি, যারা আটকে পড়েছিলেন সেসব যাত্রীদেরকে কি আসলে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে একটু জানাবেন, এবং শিডিউলের বিষয়ে আসলে আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে? নুসরাত, কক্সবাজার আইকনিক রেল স্টেশনে সকাল থেকে ভিড় ছিল চট্টগ্রাম ঢাকামুখী যাত্রীদের। তারা অনেকে টাকা ফেরত নিয়েছেন, আবার অনলাইনে যারা টিকিট কেটেছেন তারা 72 ঘন্টা পরে টাকা ফেরত পাবেন। এবং ইতিমধ্যে স্টেশনে কাউকে দেখা যাচ্ছে না, অর্থাৎ সকাল থেকে যারা যাত্রীরা এসেছিলেন ঢাকা চট্টগ্রাম উদ্দেশ্যে টিকিট কেটেছেন যাবেন, তারা কিন্তু স্টেশন ছেড়ে কেউ হয়তো হোটেল কক্ষে ফিরে গিয়েছেন, আবার কেউ যার যার জায়গায় ফিরে গিয়েছেন। তবে আমরা যেমনটি বলছিলাম, কক্সবাজার থেকে প্রায় 5টি ট্রেন বিপর্যয়, শিডিউল বিপর্যয় হয়েছে, বাতিল হয়েছে। তার মধ্যে 3টি হচ্ছে চট্টগ্রামের ট্রেন আর 2টি ঢাকার ট্রেন। ঢাকার যে 2টি ট্রেন সৈকত এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস, ওই 2টি ট্রেন কক্সবাজারেই পৌঁছাতে পারে নাই। এবং কক্সবাজার এই চট্টগ্রাম যাওয়ার যে 2টি ট্রেন, এই 2টি কক্সবাজারে থাকলেও কোনো ট্রেনই ছাড়তে পারেনি। এবং আমরা সকাল থেকে দেখেছি লাইন ধরে যাত্রীরা যারা টিকিট কেটেছেন তারা টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত দিচ্ছেন। অন্যদিকে যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের 72 ঘন্টার মধ্যে টাকা রিফান্ড করা হবে বলে জানিয়েছেন এখানকার প্ল্যাটফর্ম মাস্টার মোহাম্মদ মেহেদি হাসান। এখন দেখতে পাচ্ছেন যে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী বাদে তেমন কাউকে দেখা যাচ্ছে না। তারা সকাল থেকে পর্যটকরা এসে ঘুরে গিয়েছেন এবং তারা অনেকে বাস যোগে তাদের গন্তব্য ঢাকা কিংবা চট্টগ্রাম ফেরার জন্য ব্যবস্থা করছেন বা উদ্যোগ নিচ্ছেন, এই তথ্য আমরা পেয়েছি। তবে অনেকে অভিযোগ করেছেন যে ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা একটি প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে, এটি কেন তাদের মেসেজে কিংবা কোনো নোটিশ
নোটিশ দেওয়া হয়নি, এ নিয়ে অনেকে আবার অভিযোগ করেছেন। তবে বিকল্প হিসেবে তারা এখন সড়ক ব্যবস্থা ছাড়া, সড়কে বাস ছাড়া আর কোনো বিকল্প তাদের নেই। নুসরাত। অনেক ধন্যবাদ তারেক আপনাকে। দর্শক, কক্সবাজার রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক হায়দার, সেখানকার পরিস্থিতি নিয়ে আমাদের জানাচ্ছিলেন। এদিকে ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় নির্ধারিত পরীক্ষা আপাতত হচ্ছে না। মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম চলমান পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় সব জেলা প্রশাসকের দেয়া প্রতিবেদন বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ এবং সময় পরে জানিয়ে দেওয়া হবে। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় কাল। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে তৃতীয় দিনের শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। আপিলের শুনানি শেষে সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, পঞ্চদশ সংশোধনী আনতে গণভোটের প্রয়োজন ছিল, তা না করেই এই সংশোধনী আনা হয়েছে। এ কারণে সংশোধনীর পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। অপরদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল করলে একটি শূন্যতা দেখা দেবে। তাই সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দিয়ে বাকিগুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। সেই পথযাত্রাকে রোধ করে আবারও একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, যেটা রিট পিটিশনাররা বলেছেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টের রাইটের ওই অংশটুকু যেখানে হাইকোর্ট বলেছেন যে সংশোধনীটা যেটা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী সংবিধানের এবং সেটা পার্লামেন্টের যে ক্ষমতা আছে, সেটাও আমরা আজকে আদালতকে উল্লেখ করেছি যে রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। যে আমি বলেছি যে এখন একটা অবৈধ সংশোধনী, এই ধরনের যুক্তির মাধ্যমে এটাকে বহাল রাখা এই আদালতের ক্ষেত্রে তার প্রকৃত দায়িত্ব পালন থেকে এক ধরনের বিরত থাকা হবে। কারণ যেহেতু সংশোধনীটা অবৈধ, এটাকে অবৈধই ঘোষণা করা উচিত। পরে যদি এই ধরনের শূন্যতা তৈরি হয়, এবং এই শূন্যতা তৈরির উদাহরণ আগেও আছে, অতীতেও হয়েছে, আমি যে বিসমিল্লাহর উদাহরণ দিয়ে যেটা বললাম, এবং আরও কিছু ক্ষেত্রে হয়েছে। এই ধরনের শূন্যতা হলে এগুলো এখন নির্বাচিত সংসদ আছে, তারা দ্রুততম সময়ে এই শূন্যতাগুলো পূরণ করতে পারে। আজ থেকে 20 বছর পরের পার্লামেন্ট যদি সংবিধানে কোনো একটা বিষয় বাদ দিতে চায় কিংবা যোগ করতে চায়, তার অপশন যদি না থাকে, তাহলে 20 বছর পরের জেনারেশন সিদ্ধান্ত আমরা কেন এখানে বসে নিতে পারবো? আমরা নিতে পারি না। এটি জুরিসপ্রুডেন্সের সাপোর্ট করে না। এই জন্য আমরা বলেছি এই পার্টটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেবে, আর বাকি পার্টটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে অংশটুকু, এটি আদালত সিদ্ধান্ত গ্রহণ করুন। আমরা এক্সপেক্ট করি আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন, এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন নন কনস্টিটিউশনাল, শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি। জুলাই সনদ না মেনে সরকার জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই গণহত্যার বিচার দাবিতে সকালে রাজধানীর কাকরাইলে 11 দলীয় ঐক্যের সেমিনারে তিনি এই অভিযোগ করেন। বিরোধী দলীয় নেতা বলেন, নির্বাচনের পর বিএনপি গণভোট মন থেকে মেনে নেয়নি। এমন চলতে থাকলে রাজনীতিবিদদের উপর জনগণের বিশ্বাস উঠে যাবে বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দেন, সরকার যতই ছলচাতুরি করুক, গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণের ছাড় দেওয়া হবে না। একই অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের বিপক্ষে যারা অবস্থান নিতে চায় তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। জুলাই গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। লড়াই আমাদের চলবে, ইনশাল্লাহ বিজয় জনগণের হবে। তার আগ পর্যন্ত লড়াই থামবে না। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক
চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, এটা চলতেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আমরা এই বার্তাটাই জাতিকে দিতে চাই যে হে জাতি, আপনাদের রায়ের আমরা অপমান সহ্য করব না। 4টা প্রশ্নের 3.5টা আপনারা মানেন, আধাটা মানেন না, কিন্তু বাংলাদেশের 70% জনগণ ওই 4টা পক্ষ প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। অতএব জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো। প্রেক্ষাপট আলাদা হলেও স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে পুরো প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সাথে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। এ সময় ইইউ এর অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট 19টি প্রস্তাবনার কথা জানিয়ে সানাউল্লাহ বলেন, পরামর্শগুলো গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। একই সাথে সামনের দিনগুলোতে ইইউ এর সঙ্গে বিষয়গুলো সমন্বয় করা হবে। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় কাজ চলছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ইসির দক্ষতার সাথে পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো মিলিয়ে কাজ করলে সামনে ভালো কিছু সম্ভব। এ সময় ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। The final report of the EU Election Observation Mission, which is a public document, made 19 recommendations, including 6 that were identified as priorities, as they address issues that directly touch on public confidence, institutional credibility, and the ability of every voter to participate in a meaningful way. I am talking, for example, about recommendations on legal certainty, transparency in tabulation, and the publication of results. I once again thank Ambassador Michael Miller. On the same note, it is always a pleasure to be by his side and to share this stage with him. The honor is all mine. And thank you very much to the organizers for making it happen. I wish a wonderful session today and tomorrow. And hopefully, I will stay the first session here and then come back at the end tomorrow to see where we stand. চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন।